আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৌরভ, খুলনা মেডিকেল থেকে এমবিবিএস পাশ করছি। অনেক দিন পর আবারও একাডেমিক বায়োলজি ব্যাচ, হ্যাঁ, একাডেমিক বায়োলজি ব্যাচের অনলাইন যে কার্যক্রম সেটা শুরু করতে যাচ্ছি। আমরা আজকে খুলনা সিডি কলেজের যে রিসেন্টলি যে প্রি টেস্ট এক্সাম হলো তার এমসিকিউগুলো একটু সলভ করবো আর কি। হ্যাঁ, এমসিকিউগুলো সলভ করবো, যে এমসিকিউগুলো আসলে কোন জায়গাগুলো থেকে আসে সেটারও আমরা একটা আইডিয়া পেয়ে যাব। হ্যাঁ, ওকে। তাহলে দেখো, তোমাদের প্রথম প্রশ্নটাই ছিল নিচের কোনটিতে দ্বিনিষেক ঘটে। নিচের কোনটিতে দ্বিনিষেক ঘটে। এখন এই প্রশ্নটা একটু খেয়াল করলেই দেখতে পারবা এটা নগ্নবীজির যে বৈশিষ্ট্য আছে তোমাদের বোটানি সাথের, নগ্নবীজির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে এই প্রশ্নটা তুলে দিছে। হ্যাঁ, সেই বৈশিষ্ট্য থেকে এই প্রশ্নটা তুলে দিছে। এখন খেয়াল করো যে দ্বিনিষেক, আমরা জানি নগ্নবীজিতে কিন্তু দ্বিনিষেক ঘটে না, বাট আবৃত বীজিতে দ্বিনিষেক ঘটে। দেখো, তাহলে নগ্নবীজির একটা বৈশিষ্ট্যের মধ্যে তোমার খুব সুন্দর করে লেখা আছে দ্বিনিষেক ঘটে না, বুঝছো, নগ্নবীজিতে। এখন দ্বিনিষেক কি জিনিস? দ্বিনিষেক হচ্ছে একটা পুংগ্যামেটের সাথে স্ত্রী গ্যামেটের মিলন, আর অপর একটা পুংগ্যামেটের সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলনকে দ্বিনিষেক বলে। একটা পুংগ্যামেটের সাথে স্ত্রী গ্যামেটের মিলন এবং অপর একটা পুংগ্যামেটের সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলনকে বলা হয় দ্বিনিষেক। এই দ্বিনিষেক কিন্তু নগ্নবীজিতে ঘটে না, বুঝছো? এই জন্য এবং দেখো, এই যে একটা পুংগ্যামেটের সাথে যে সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন হচ্ছে, এই সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলনের ফলে শস্য তৈরি হয় বা শ্বাস বা এন্ডোস্পার্ম তৈরি হয়। এর ফলে নগ্নবীজি উদ্ভিদের যেহেতু দ্বিনিষেক ঘটে না, তাই এদের শস্য বা শ্বাস হ্যাপ্লয়েড, এবং যেটা নিষেকের পূর্বে তৈরি হয়, যেটা নিষেকের কখন তৈরি হয়? নিষেকের পূর্বে তৈরি হয়। বাট আবৃতবীজি উদ্ভিদের যেহেতু দ্বিনিষেক ঘটে, আবৃতবীজি উদ্ভিদের যেহেতু দ্বিনিষেক ঘটে, এদের শস্য বা শ্বাস ট্রিপ্লয়েড। এদের শস্য বা শ্বাস কেমন হবে? ট্রিপ্লয়েড বা থ্রিয়েন, যেটা নিষেকের পরে তৈরি হয়, যেটা নিষেকের পরে তৈরি হয়। ওকে, বাট ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম থেকে তোমাদের প্রশ্নটা দিছে যে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি তোমার? ব্যতিক্রমটা কি দেখো, ইফেড্রা, বুঝছো? ইফেড্রা, এই ইফেড্রাতে কিন্তু দ্বিনিষেক ঘটে। ইফেড্রাতে দ্বিনিষেক ঘটে এবং ইফেড্রাতে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। ইফেড্রাতে শ্বাসকষ্টের ওষুধ কি পাওয়া যায়? ইফেড্রিন পাওয়া যায়। ওকে, খেয়াল করো। তাহলে নিচের কোনটিতে দ্বিনিষেক ঘটে? ঘটে, দেখো, সাইকাস, এটা নগ্নবীজি উদ্ভিদ, পাইনাস, নিটাম, এগুলাতে কিন্তু ঘটে না, বাট ইফেড্রাতে কিন্তু ঘটে। ইফেড্রাতে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। ইফেড্রাতে শ্বাসকষ্টের ওষুধ কোনটা পাওয়া যায়? ইফেড্রিন পাওয়া যায়। হ্যাঁ, এরপরের প্রশ্নটা একটু খেয়াল করে দেখো। ওকে, এবার দেখো, নিচের চিত্রের চিত্রের অম্রাবিন্যাস দেখা যায় কোন উদ্ভিদে? চিত্রের অম্রাবিন্যাস দেখা যায় কোন উদ্ভিদে? এরকম একটা প্রশ্ন আসছে। তাহলে আমরা এই প্রশ্নটা একটু দেখব। হ্যাঁ, যে অমরা বিন্যাস। আচ্ছা, তাহলে অমরা বিন্যাস দেখতে গেলে দেখো, প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস, এটা তোমাদের ইসের মধ্যে আছে। প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস যে টপিকসটা, সেটা বোটানির সাথের মধ্যে আছে। আমরা জানি প্লাসেন্টা বা অমরা কি জিনিস। প্লাসেন্টা বা অমরা হচ্ছে গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়, সেই টিস্যুকে আমরা বলবো প্লাসেন্টা বা অমরা বলবো। দেখো, গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়, গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে তোমার গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়, সেই টিস্যুকে আমরা কি বলবো? অমরা বলবো। গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়, সেই টিস্যুটাকে আমরা কি বলবো? অমরা। এখন তোমরা একটু খেয়াল করে দেখতে পারো যে সেটা হচ্ছে, দেখো, একটা স্ত্রী স্তবকের প্রতিটা সদস্যকে বলা হয় স্ত্রীকেশর। স্ত্রীকেশর বা কার্পেল, স্ত্রীকেশর বা কার্পেলের
তিনটা অংশ থাকে। কয়টা অংশ? তিনটা। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয় থাকে। এই অংশটার নাম হচ্ছে গর্ভমুণ্ড, এই অংশটার নাম গর্ভদণ্ড, আর এই অংশটার নাম গর্ভাশয়, গর্ভাশয়। এখন তাহলে একটা স্ত্রীকেশর বা কার্পেল এর তিনটা অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। ওকে, এই গর্ভাশয়ের ভিতরে ডিম্বক সৃষ্টি হয়। গর্ভাশয়ের ভিতরে কি সৃষ্টি হয়? ডিম্বক সৃষ্টি হয়। এখন গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় এই টিস্যুকে বলা হয় অমরা। এই টিস্যুকে আমরা কি বলবো? অমরা বলবো। এখন দেখো, গর্ভাশয়ের ভিতরে অমরার বিন্যাসকে আমরা বলি অমরা বিন্যাস। হ্যাঁ, এখন এই অমরা বিন্যাসের অনেকগুলা প্রকারভেদ আছে। এক প্রান্তীয় উদাহরণ হচ্ছে মটরশুঁটি, সিম। প্যারাইটাল বা বহু প্রান্তীয় এর উদাহরণ হচ্ছে লাউ, শসা। হ্যাঁ, তো এগুলা একটু টেকনিক্যালি তোমাকে মনে রাখতে হবে, না হলে তুমি এটা মনে রাখতে পারবে না। ওকে, এখন কিভাবে মনে রাখতে হবে? দেখো, এক প্রান্তীয় এটা মনে রাখবা একটি মশা। এক প্রান্তীয়, আর মশা দিয়ে মটরশুঁটি, শিম। তাহলে একটি দিয়ে এক প্রান্তীয়, মশা দিয়ে কি হবে? মটরশুঁটি, শিম। এবার আসো প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, এটার ক্ষেত্রে মাথায় রাখতে পারো যে বহুলাশ। প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, এটা কিভাবে মাথায় রাখবা? বহুলাশ, লাউ, শসা। তাহলে এক প্রান্তীয় হচ্ছে মটরশুঁটি, সিম, আর বহুপ্রান্তীয় হচ্ছে লাউ, শসা। ওকে, অক্ষীয় অমরা বিন্যাস। দেখো এই ছবিটাই কিন্তু তোমাদের উদ্দীপকে ছিল, অক্ষীয় অমরা বিন্যাস। অক্ষীয় অমরা বিন্যাস কাদের? এটা হচ্ছে মালবেসি গোত্রের। এটা কোন গোত্রের? মালবেসি গোত্রের অক্ষীয় অমরা বিন্যাস। অক্ষীয় অমরা বিন্যাস হচ্ছে মালবেসি গোত্রের। এবার দেখো ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, এটার উদাহরণ আছে তুত আর নুনিয়া শাক। এটা কিভাবে মাথায় রাখতে পারো? তুত, নুনিয়া শাক মনে রাখতে পারো ফ্রি তনু, ফ্রি দিয়ে ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, তনু দিয়ে তুত আর নুনিয়া শাক। এরপরে আর একটা হচ্ছে তোমার সুপারফিশিয়াল বা গাত্রীয়। এটার উদাহরণ হচ্ছে শাপলা পদ্ম। এটার উদাহরণ কি? শাপলা পদ্ম। এখন এটা মনে রাখবা সুপার শপ। সুপারফিশিয়াল বা গাত্রীয় হচ্ছে সুপার শপ। সুপারফিশিয়াল বা গাত্রীয় কি হবে? সুপার শপ। ওকে, সুপার শপ। এরপরে স্লাইড আসো। দেখো মূলীয় ব্যাসাল বা মূলীয়, এটা আছে পোয়েসি গোত্রের অম্লবিন্যাস। কাদের অম্লবিন্যাস? পোয়েসি আছে যেটা ধান, গম, ঘাস, ওদের অম্লবিন্যাস হচ্ছে ব্যাসাল বা মূলীয়। এই প্রশ্নটা কিন্তু আসে। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে মূলীয় কাদের অম্লবিন্যাস? পোয়েসি গোত্রের। আর এপিকাল বা শীর্ষক, এটা মনে রাখতে পারো শীর্ষধ্বনি লাল মিয়া। হ্যাঁ, শীর্ষধ্বনি লাল মিয়া, মানে হচ্ছে ধনিয়া আর লাল পাতা। তাহলে আমরা একটু রিপিট করি, আমরা কি পড়লাম একটু রিপিট করি। দেখো, প্লাসেন্টা বা অমরা বিন্যাস, গর্ভাশয়ের ভিতর যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকে অমরা বা প্লাসেন্টা বলে। গর্ভাশয়ের ভিতরে অমরার বিন্যাসকে বলা হয় প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। এটার অনেকগুলা ভাগ আছে। প্রথমেই আছে তোমার এক প্রান্তীয়, মার্জিনাল বা এক প্রান্তীয়, এটা মনে রাখবো একটি মশা। এক প্রান্তীয় মশা দিয়ে মটরশুঁটি, শিম। তারপরে আমরা এক প্রান্ত পড়লাম। এবার বহুপ্রান্তীয় পূর্ব হচ্ছে বহুলাশ, লাউ, শসা। বহুপ্রান্তীয় হচ্ছে লাউ, শসা। বহুপ্রান্তীয় কি? লাউ, শসা। এরপরে অক্ষীয় বা এক্সিয়াল,
অক্ষীয় বা একদিজিয়াল আছে মালভেসি গোত্রের, যেমন জবা, জবা, স্থলপদ্ম, হ্যাঁ, মালভেসি গোত্রের যা আছে সবই হচ্ছে তোমার অক্ষীয়। আর পৈশী গোত্রের অম্রবিন্যাস হচ্ছে মূলীয়। ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য হচ্ছে ফ্রি তনু, ফ্রি তনু, তনু দিয়ে তুত নুনিয়া শাক, তুত নুনিয়া শাক। আর সুপারফিশিয়াল বা গাত্রীয় সুপার শপ, শাপলা পদ্ম, শাপলা পদ্ম। তারপরে ব্যাসাল বা মূলীয় তো মাত্রই বললাম পৈশী গোত্রের। আর এপিকাল বা শীর্ষক, শীর্ষধ্বনি লাল মিয়া, মানে লাল পাতা আর ধনিয়া। ওকে, লাল পাতা আর ধনিয়া। তাহলে দেখো এইটার অমরাবিন্যাস, ধান ঘাস তো হবেই না, হ্যাঁ, ধান ঘাস হবেই না, হবেই না। আম, আমটা দ্বিবীজপত্রী হলেও আমটাও কিন্তু মালভেসি গোত্রের মধ্যে পড়ে না, হ্যাঁ। তাহলে এটা স্থলপদ্ম হবে। কি হবে বলো তো? এটা স্থলপদ্ম হবে, স্থলপদ্ম। ওকে, ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে এটা দিচ্ছে আসছে নগ্নবীজী উদ্ভিদ থেকে দিচ্ছে এই প্রশ্নটা, সাইকাস থেকে দিচ্ছে, আরো স্পেসিফিক করে বললে সাইকাস থেকে দিছে। খেয়াল করো, দেখো সাইকাসের জনন থেকে দিছে। সাইকাসের কোথা থেকে দিচ্ছে? জনন। তাহলে এই প্রশ্নটা আমরা একটু দেখি। সাইকাসের দুই ধরনের জনন হয়। সাইকাসের কয় ধরনের জনন হয়? দুই ধরনের জনন হয়, দুই ধরনের জনন। একটা হচ্ছে অযৌন জনন আর যৌন জনন। সাইকাসের অযৌন জনন হয়, এই লাইনটা খুব ভালো করে মাথায় রাখবে, এমসিকিউতে আসতে পারে। সাইকাসের অযৌন জনন হয় কাণ্ডে মুকুল সৃষ্টির মাধ্যমে। কিভাবে বলতো? কাণ্ডে মুকুল সৃষ্টির মাধ্যমে। সাইকাসের অযৌন জনন হয় কাণ্ডে মুকুল সৃষ্টির মাধ্যমে, এবং এটা হয় মার্চ এপ্রিল মাসে। এইটা একটু জানতে হবে যে সাইকাসের অযৌন জনন হয় কবে। এটা হচ্ছে মার্চ এপ্রিল মাসে, কাণ্ডে মুকুল সৃষ্টির মাধ্যমে মার্চ এপ্রিল মাসে, মার্চ এপ্রিল মাসে। আর যৌন জনন, যৌন জনন এরা হচ্ছে হেটারো স্পোর বা অসম রেণু পশু। তাহলে এদের দুই ধরনের স্পোর তৈরি হয়, একটা তৈরি হয় মাইক্রোস্প্রোফিল আর একটা মেগাস্প্রোফিল। মাইক্রোস্প্রোফিল বা পুংরেণুপত্র, মেগাস্প্রোফিল বা স্ত্রীরেণুপত্র। মনে রাখবা পুংরেণুপত্রগুলা কিন্তু একত্রিত হয়ে পুংকোণ বা এস্ট্রোবিলাস তৈরি করে। কি তৈরি করে? পুংকোণ বা এস্ট্রোবিলাস তৈরি করে, পুংকোণ বা এস্ট্রোবিলাস তৈরি করে। ওকে, কিন্তু স্ত্রীরেণুপত্র কিন্তু এরকম মানে এস্ট্রোবিলাস তৈরি করে না। এখন এই যে আছে পুংকোণ, এটা পুংকোণ। এখন এই যে এইখান থেকে আমরা একটা পুংরেণুপত্র নিছি, পুংরেণুপত্র বা মাইক্রোস্প্রোফিল। সবসময় মনে রাখবা ছোট, পুরুষ সবসময় ছোট হয়, হ্যাঁ। মাইক্রোস্প্রোফিল, মাইক্রো মানে ছোট, স্পোর মানে কি? রেণু, ফিল মানে পাতা। তাহলে দেখো পুং রেণু পত্র একটা নিছি, হ্যাঁ। এর সরু বর্ধিত মাথাকে বলা হয় অ্যাপোফাইসিস। এই পুং রেণুপত্রের সরু বর্ধিত মাথাকে কি বলা হয়? অ্যাপোফাইসিস। পুং রেণুপত্রের সরু বর্ধিত মাথাকে বলা হয় অ্যাপোফাইসিস। আর নিচের দিকে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ থাকে, এই স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সোরাস। স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে কি বলা হয়? স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সোরাস। তাহলে স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে আমরা কি বলবো? স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে আমরা বলবো সোরাস। ক্লিয়ার? ওকে। আর এটা আছে মেগাস্প্রোফিল। এটা কি বলতো? এটা হচ্ছে মেগাস্প্রোফিল বা স্ত্রীরেণুপত্র, যেটা বাজারে সর্পমণি নামে বিক্রি হয়। বাজারে এর উপরের দিকে ক্ষুদ্র ক্ষুদ্র পাতা আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র পাতাকে বলে পিনিউল। এটা তোমাদের এমসিকিউতে আসছে। ক্ষুদ্র পত্রককে আমরা কি বলবো? পিনিউল, পিনিউল, ক্ষুদ্র পত্রক। পিনা হচ্ছে পাতা আর উল মানে হচ্ছে ছোট, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র পত্রক। ক্ষুদ্র পত্রককে আমরা কি বলবো? পিনিউল। আর এই যে নিচের দিকে এটা থাকে ডিম্বক। মেগাস্প্রোফিলের কিনারায় এদের ডিম্বক নগ্ন অবস্থায় থাকে। দেখো ডিম্বক কি অবস্থায়? আমরা জানি ডিম্বক গর্ভাশয়ের মধ্যে থাকে, বাট এদের ডিম্বক মেগাস্প্রোফিলের কিনারায় নগ্ন অবস্থায় আছে। ক্লিয়ার? এখন দেখো তাহলে মাইক্রোস্প্রোফিলের মধ্যে তোমার কি আছে? সোরাস আছে, স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে সোরাস বলা হয়, হ্যাঁ। এবং এই স্পোরঞ্জিয়ামের মধ্যে স্পোর মাতৃকোষ থাকে। স্পোর মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পুংরেণু তৈরি করে, যেখান থেকে আমরা শুক্রাণু পাই। আর মেগাস্প্রোফিলের মধ্যে ডিম্বক আছে, ডিম্বকের ভিতরে স্ত্রীরেণু মাতৃকোষ, যেটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে স্ত্রীরেণু তৈরি করে। এই স্ত্রীরেণু থেকে তৈরি হয় আর্কিগোনিয়াম। এই লাইনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, আর্কিগোনিয়াম। এদের কিন্তু আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, যেটা একটা আদি বৈশিষ্ট্য। এই আর্কিগোনিয়াম থেকে পরবর্তীতে তোমার ডিম্বাণু পাওয়া যায়। আর্কিগোনিয়াম থেকে পরবর্তীতে তোমার কি পাওয়া যায়?
ডিম্বাণু পাওয়া যায়। তাহলে আমরা এবার একটু এমসিকিউগুলো একটু দেখি কি এমসিকিউ ছিল। হ্যাঁ, দেখো এম, চিত্র এম, চিত্র এমটা কিন্তু পুংরেণুপত্র, আর এনটা হচ্ছে স্ত্রীরেণুপত্র বা মেগাস্প্রোফিল। তাহলে এন, চিত্র এন এর পি অংশটার নাম কি, যে পি মানে এই যে ছোট ছোট যে পাতা ছিল, তাহলে এটার উত্তর হবে কি পিনিউল ক্ষুদ্রপত্রক। উদ্দীপকে উল্লেখিত চিত্রের সাথে সম্পর্কিত তথ্য আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না, আর্কিগোনিয়াম তো সৃষ্টি হয় বাবা, তাহলে এটা তো হয় না, তাহলে উত্তর হবে 2 আর 3। তবে ঝামেলা হচ্ছে 3-এর এন 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 আছে স্ত্রীরেণুপত্র, স্ত্রীরেণুপত্র ঘনভাবে একত্রিত স্টেপ্লাস গঠন করে না, এন কিন্তু স্টেপ্লাস গঠন করে না, এম করে, বুঝছো? এখন আমার কাছে মনে হয় এখানে এন মানে ভুল করে এন এম টাইপ করতে যায় এন টাইপ করে ফেলছে। হ্যাঁ, তবে কলেজ থেকে আমার মনে হয় যদি অটোমার্ক যায় সেটা তো আলাদা ব্যাপার, আর যদি উত্তর ন্যায় হোক আমার কাছে মনে হয় এটা 4-এর 3 হতে পারে। হ্যাঁ, 1 তো কোনোভাবেই হওয়া পসিবল না, কারণ এদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। ক্লিয়ার, এদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। এবার খেয়াল করে দেখো, আমরা পরের প্রশ্নটাতে যাই। দেখো আমরা জানি পত্ররন্ধ্র থাকে পাতার ঊর্ধ্ব নিম্নতাকে থাকে পত্ররন্ধ্র, কোথায় কোথায় থেকে পাতার ঊর্ধ্ব নিম্নতাকে পত্ররন্ধ্র থাকে, কিন্তু সব উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এটা পাতার ঊর্ধ্ব নিম্নতাকে থাকে না। এই প্রশ্নটা তোমাদের আজিবুর স্যার আর আলিম স্যারের বই থেকে করা হয়েছে। হ্যাঁ, আমি দেখো মরুদ উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র থাকে লুকায়িত পত্ররন্ধ্র। মরুদ উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র কেমন থাকে বলতো? লুকায়িত পত্ররন্ধ্র, একটু জেনে রাখো। মরুদ উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র কিভাবে থাকে? লুকায়িত থাকে। আর বিষম পৃষ্ঠ বা দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার পত্ররন্ধ্র থাকে নিম্নতকে, বুঝছো? বিষম পৃষ্ঠ প্লাস দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্ররন্ধ্র থাকে নিম্নতকে, আর সমাঙ্গ পৃষ্ঠ বা একবীজপত্রী উদ্ভিদের পত্ররন্ধ্র থাকে উভয় ত্বকে। হ্যাঁ, উভয় ত্বকে থাকে। আর ভাসমান জলজ উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র থাকে উপরিত্বকে। ভাসমান জলজ উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র কোথায় থাকে? উপরিত্বকে থাকে। আর স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র থাকে নিম্নত্বকে। তাহলে আমরা কি কি বললাম? মরুজ উদ্ভিদের ক্ষেত্রে থাকে লুকায়িত পত্ররন্ধ্র, আর বিষম পৃষ্ঠ বা দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্ররন্ধ্র থাকে বিষম পৃষ্ঠ বা দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্ররন্ধ্র থাকে নিম্নত্বকে, আর সমাঙ্গ পৃষ্ঠ বা একবীজপত্রী উদ্ভিদের পত্ররন্ধ্র থাকে তোমার উভয় ত্বকেই থাকে। হ্যাঁ, আর জলজ উদ্ভিদ যেহেতু ভেসে থাকে ওদের উপরের ত্বকে থাকে। জলজ উদ্ভিদের ক্ষেত্রে ভেসে থাকে উপরেই তো ভেসে থাকবে। ভাসমান জলজ উদ্ভিদের ক্ষেত্রে উপরের ত্বকে আসলে তোমার পত্ররন্ধ্র থাকে, আর স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে থাকে নিম্নত্বকে। স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে থাকে নিম্নত্বকে। এই নোটগুলো জাস্ট স্টিকি নোট দিয়ে তোমার পত্ররন্ধ্র টপিক্সের পাশে একটু লিখে রাখবা, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি কি প্রশ্নটা দিছে, যে চিত্রের গঠনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার কোন স্থানে পাওয়া যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, তাইলে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে তোমাকে আমি মাত্রই পড়লাম নিম্নত্বকে থাকে। দ্বিবীজপত্রী বা বিষম পৃষ্ঠপাতার ক্ষেত্রে থাকে নিম্নত্বকে, আর একবীজপত্রী বা সমাঙ্গ পৃষ্ঠপাতার উভয় ত্বকে থাকে। হ্যাঁ, মরুদ উদ্ভিদের ক্ষেত্রে লুকায়িত থাকে, ভাসমান জলজের ক্ষেত্রে ঊর্ধ্বত্বকে থাকে, আর হচ্ছে তোমার স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে নিম্নত্বকে থাকে। ঠিক আছে, এখন দেখো আমরা পরের টপিকটাতে যাই। দেখো প্রসাধনের কিছু প্রভাবক আছে। প্রসাধনের কিছু কি আছে বলতো? প্রভাবক আছে। কি কি প্রভাবক? বাহ্যিক প্রভাবক, যে আলো, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, আবহমণ্ডলের চাপ, এগুলো মুখস্থর কিছু নাই। বাহ্যিক মানে কি? যেগুলো আছে বাইরের প্রভাবক, উদ্ভিদ রিলেটেড না, বাইরে। আলো, এটা কি উদ্ভিদ রিলেটেড? না, উদ্ভিদের বাইরে। তাপমাত্রা উদ্ভিদের বাইরে, আর্দ্রতা উদ্ভিদের বাইরে। এখন তোমার প্রশ্নটা এখান থেকে কি করছে, যে তোমার এই প্রসাধন কার কার উপর আসলে নির্ভর করে? সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক? মনে রাখবা, ব্লু লাইট বা নীল আলো পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে। ব্লু লাইট বা নীল আলো কি করে বলতো? পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। ব্লু লাইট বা নীল আলো এটা কি করে? পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে, ব্লু লাইট বা নীল আলো। তাইলে ব্লু লাইট পত্ররন্ধ্র যখন খুলবে প্রসাধন হবে, তাহলে এটা তো বাড়াবে পত্ররন্ধ্রকে। হ্যাঁ, সবই তোমার সমানুপাতিক সম্পর্ক, দুইটা জিনিস বাদ দিয়ে। একটা হচ্ছে আর্দ্রতা আর একটা হচ্ছে চাপ, এই দুইটা জিনিস বাদ দিয়ে
এই দুইটা জিনিস বাদ দিয়ে বাকি সব দেখো ইনফিনিটিসটা আমি পড়ানোর সময় লিখে দিয়েছিলাম যে তোমার প্রশোধনের প্রভাবক সব সমানুপাতিক সম্পর্ক, বাট আর্দ্রতা এবং চাপ এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর্দ্রতা কমলে প্রশোধন বাড়বে, চাপ কমলে প্রশোধন বাড়বে। একদম সিম্পল ব্যাপার, মাথায় রাখো। বাদ বাকি সব সমানুপাতিক সম্পর্ক। ওকে, ঠিক আছে। তাহলে দেখো প্রশোধনের গতি কখন বৃদ্ধি পাবে? হ্যাঁ, চাপ হ্রাস পেলে, হ্যাঁ, আর্দ্রতা কমলে, বাড়লে তো হবে না, ব্যস্তানুপাতিক সম্পর্ক। নীল বর্ণের আলোর অধিক উপস্থিতি, তাহলে 1/3 উত্তর হবে। পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? এটা এই প্রশ্নটা একটু দেখো, পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? দেখো, আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্রের অপর নাম জানি ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্র। এর মধ্যে জাইলেম আছে, ফ্লোয়েম আছে। আমি ডিটেইল যাব না, আমার যে টপিকটা লাগবে যে ফ্লোয়েম ফাইবার, এই সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। দেখো, সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে কি বলা হয়? তোমার বাস্ট ফাইবার বলে। সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে আমরা কি বলবো? বাস্ট ফাইবার বলবো, যেটা আসছে পাটের আঁশ। তাহলে সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে কি বলা হয়? বাস্ট ফাইবার। উদাহরণ কি? পাটের আঁশ। সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে কি বলা হয়? বাস্ট ফাইবার, যেটার উদাহরণ হচ্ছে পাটের আঁশ। ওকে, তাহলে পাটের আঁশ এটা সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার। এরপরের প্রশ্নটা দেখো, এটা তোমার ভাস্কুলার টিস্যুতন্ত্রের প্রকারভেদ থেকে দিয়েছে। মানে হ্যাঁ, ভাস্কুলার টিস্যুতন্ত্রের প্রকারভেদ। ভাস্কুলার বান্ডলকে 3 ভাগে ভাগ করে। ভাস্কুলার বান্ডলকে কয় ভাগে ভাগ করে? 3 ভাগে। কি? সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। আমি এগুলো ডিটেইলে যাব না, ঠিক আছে। তাহলে ভাস্কুলার বান্ডলকে আমরা 3 ভাগে ভাগ করছি, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। কেন্দ্রিক 2 প্রকার, জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিকের উদাহরণ আছে জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক। এর উদাহরণ আমরা মনে রাখি SPL দিয়ে, সিলাজিনেলা, টেরিস আর কি লাইকোপোডিয়াম। কিভাবে মনে রাখি আমরা? SPL, সিলাজিনেলা, টেরিস, লাইকোপোডিয়াম। আর ফ্লোয়েম কেন্দ্রিক আছে তোমার বা লেপ্টোসেন্ট্রিকের উদাহরণ আমরা মনে রাখি ড্রাসিনা আর ইয়োক্কা। ক্লিয়ার? তাহলে কেন্দ্রিক 2 ধরনের, জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। জাইলেম কেন্দ্রিকের উদাহরণ আমরা কিভাবে মনে রাখবো? SPL, সিলাজিনেলা, টেরিস, লাইকোপোডিয়াম। আর ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ আমরা মনে রাখবো ড্রাসিনা আর ইয়োক্কা। অরীয় মূলের ভাস্কুলার বান্ডল অরীয়। আমরা সবসময় মনে রাখবো মূলের ভাস্কুলার বান্ডল অরীয়। একবীজপত্রী মূলের ক্ষেত্রে এই ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6 এর অধিক, আর দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে এই ভাস্কুলার বান্ডলের সংখ্যা 2 থেকে 4টা। ক্লিয়ার? এবার সে সংযুক্ত আবার 2 প্রকার, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার 2 প্রকার, মুক্ত, বদ্ধ। ক্যাম্বিয়াম থাকলে মুক্ত, ক্যাম্বিয়াম না থাকলে বদ্ধ। মুক্ত কাদের? দ্বিবীজপত্রী কাণ্ড আর নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে মুক্ত। দ্বিবীজপত্রী কাণ্ড আর নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি মুক্ত, এদের ক্যাম্বিয়াম থাকে। আর একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কি হবে? বদ্ধ। আর সমদ্বিপার্শ্বীয় মনে রাখবা কুলাস, কুমড়া, লাউ, শশা। সমদ্বিপার্শ্বীয় কিভাবে মনে রাখবা? কুমড়া, লাউ, শশা, কুলাস। কুমড়া, লাউ, শশা, কুলাস। কুমড়া, লাউ, শশা। ক্লিয়ার? তাহলে আমরা ভাস্কুলার বান্ডলের প্রকারভেদটা একবার একটু বলি। ভাস্কুলার বান্ডলকে 3 ভাগে ভাগ করা হয়, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। মনে মনে বলো, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত ভাস্কুলার বান্ডল আবার 2 প্রকার, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। ক্যাম্বিয়াম থাকলে সমপার্শ্বীয় মুক্ত, ক্যাম্বিয়াম না থাকলে সমপার্শ্বীয় বদ্ধ। ওকে, সমপার্শ্বীয় মুক্ত কারা? নগ্নবীজী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। ওকে, আর সমপার্শ্বীয় বদ্ধ কারা? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। এবার সংযুক্ত শেষ, এবার সমদ্বিপার্শ্বীয়। একটা তো সমপার্শ্বীয় বললাম, সমদ্বিপার্শ্বীয় হচ্ছে কুলাস, কুমড়া, লাউ, শশা। অরীয়, সংযুক্তর পরে কি? অরীয় মূলের ভাস্কুলার বান্ডল অরীয়। একবীজপত্রী মূলের ক্ষেত্রে 6 এর অধিক, আর দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে 2 থেকে 4টা। এবার আসি কেন্দ্রিক 2 প্রকার, জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। জাইলেম কেন্দ্রিকের উদাহরণ আমরা পড়বো SPL, সিলাজিনেলা, টেরিস, লাইকোপোডিয়াম। ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ পড়বো আমরা ড্রাসিনা আর ইয়োক্কা। ওকে,
এখন আমরা দেখি প্রশ্ন কি আসছে। লেপ্টোসেন্ট্রিক আমরা অলরেডি জানি, লেপ্টোসেন্ট্রিক আছে ড্রাসিনার ইয়োকার, এই দেখো SPL, এটা তো হাইড্রোসেন্ট্রিক। ওকে, কাণ্ডে এপিডার্মিস স্তর থেকে এককোষী বা বহুকোষী সূত্রবৎ বিভিন্ন প্রকার উপাঙ্গ সৃষ্টি হয়, বিভিন্ন প্রকার উপাঙ্গ সৃষ্টি হয়। এখন খেয়াল করে দেখো, বিভিন্ন প্রকার উপাঙ্গ, তাহলে উপাঙ্গ বললে আমরা বুঝি কি, দেখো এই যে বহিতক, বহিতকের বাইরে এই যে এরকম উপাঙ্গ থাকে না, এগুলাকে বলা হয় রোম, এগুলাকে কি বলা হয়, রোম বা ট্রাইকোম। তাহলে এর উত্তর কি, রোম বা ট্রাইকোম। এখন খেয়াল করো, এইখানে আমরা একটু পড়ে আসি, রোম বা ট্রাইকোম সম্পর্কে আমরা একটু পড়ে আসি, খেয়াল করো। তাহলে এই যে দেখো এপিডার্মাল উপবৃদ্ধি, ওই যে এপিডার্মিসের বৃদ্ধি, এপিডার্মিসের বৃদ্ধি। এখন এপিডার্মিসের বৃদ্ধির মধ্যে কি কি আছে, এই যে রোম বা ট্রাইকোম আছে। আমরা এই সম্পর্কে আর ডিটেইল যাব না এখন, ঠিক আছে, রোম বা ট্রাইকোম। ওকে, এখন এদের আমরা কাজগুলো একটু দেখি। হ্যাঁ, এদের একটু কাজগুলো দেখি। যেমন কাণ্ডরোম কি করে বলো তো, কিউটিকল থাকে, আঠা গদ আর বিষাক্ত পদার্থ ক্ষরণ করে। ওকে, তারপর শল্ক বা স্কেল, এটা প্রসাধন হার হ্রাস করে। শল্ক বা স্কেল কি করে, প্রসাধন হার হ্রাস করে। কোলেটার্স বা গ্রন্থিরোম, কোলেটার্স বা গ্রন্থিরোম, এটা কি করে, এটা আঠালো চকচকে পদার্থ ক্ষরণ করে আর কীট পতঙ্গকে প্রতিহত করে। বুঝছো, কীট পতঙ্গকে কি করে বলো তো, দংশংরোম, এটা আসলে বিষাক্ত রস ক্ষরণ করে, বিষাক্ত রস ক্ষরণ করে। ওকে, তাহলে এবার আমরা এই প্রশ্নটা দেখি। বুঝছো, দেখো এগুলার কাজ কি, ফল ও বীজের বিস্তারে সাহায্য করে না। প্রসাধনার ওই যে শল্ক বা স্কেল কি করে, প্রসাধনার হ্রাস করে আর জীবজন্তুর আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করে, যে পোকামাকড় প্রতিহত করে। তাহলে উত্তর হবে 2 আর 3, 2 আর 3 উত্তর হবে। ওকে, আচ্ছা এরপরের প্রশ্নটাতে আমরা যাই। আচ্ছা, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, এর একটা পার্থক্য আছে। দেখো ঐচ্ছিক পেশি দেখতে হচ্ছে নলাকার, অনৈচ্ছিক পেশি দেখতে মাকু আকৃতির, হৃৎপেশি নলাকার শাখান্বিত। তাহলে দেখো এটা অশাক, এটাও অশাক, বাট এটা শাখাযুক্ত। এখানে নিউক্লিয়াস কতগুলো নিউক্লিয়াস আছে তোমার, এখানে নিউক্লিয়াস দেখো অনেকগুলা নিউক্লিয়াস, অসংখ্য থাকে, আসলে শতাধিক থাকে, শতাধিক নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, এখানে নিউক্লিয়াস একটা, এখানেও প্রতিকোষে নিউক্লিয়াস একটা। এর নিউক্লিয়াসের অবস্থান কোন দিকে, পরিধির দিকে। এর নিউক্লিয়াস স্ফীত কেন্দ্রে, এর নিউক্লিয়াস কেন্দ্রে। ইন্টারক্যালেটেড ডিস্ক, দেখো শুধুমাত্র থাকে এই হৃৎপেশিতে, আর কোথাও ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না। তারপরে কার্যক্ষমতা, ঐচ্ছিক পেশির কার্যক্ষমতা আছে দ্রুত শক্তিশালী। তুমি কাউকে যদি মারো ঐচ্ছিক পেশি ইচ্ছা, তাহলে তাকে তো জোরেই মারবা, দ্রুত শক্তিশালী। আর অনৈচ্ছিক পেশির কার্যক্ষমতা আসছে দুর্বল ও ধীরে, আর হৃৎপেশি আছে ছন্দময় গতি। ওকে, আড়াআড়ি রেখা ঐচ্ছিক পেশিতে থাকে, কারণ ঐচ্ছিক পেশির অপর নাম রৈখিক পেশি, এখানে আড়াআড়ি রেখা থাকে। আর অনৈচ্ছিক পেশি এখানে আড়াআড়ি রেখা থাকে না। আর হৃৎপেশিতে আবার থাকে সার্কোলেমা, সার্কোলেমা আছে পেশি কোষের আবরণকে বলে সার্কোলেমা। সার্কোলেমা স্পষ্ট ঐচ্ছিক পেশির ক্ষেত্রে, অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে অস্পষ্ট, আর হৃৎপেশির ক্ষেত্রে কি সূক্ষ্ম। ওকে, উদাহরণে আমরা এখন আর যাবো না, এখন খেয়াল করো ইন্টারক্যালেটেড ডিস্ক তাহলে কোথায় পাওয়া যায়, হৃৎপেশিতে পাওয়া যায়, মাত্রই পড়লাম। ফিমারের মস্তক কোথায় লাগানো থাকে, এটা অ্যাসিটাবুলামে লাগানো থাকে। ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে, অ্যাসিটাবুলামে। ওকে, ফিমারের মস্তক কোথায় লাগানো থাকে, অ্যাসিটাবুলামে লাগানো থাকে। এখন খেয়াল করো, আমরা করটিকার অস্থি পড়বো। করটিকার অস্থি কি, যে অস্থিগুলো আমাদের মস্তিষ্ককে আবৃত করে রাখে, সেটাকে বলে করটিকার অস্থি। এর সংখ্যা হচ্ছে 8টা। এর সংখ্যা কয়টা, 8টা। এখন করটিকার অস্থি তুমি এইভাবে মনে রাখতে পারো, স্টেপ অফ, স্টেপ অফ। এটা আসলে শর্টকাটও লাগে না, এমনিই মনে থাকে। তুমি জাস্ট আমার সাথে একটু বলো, এই যে এটার এই কপালের যে হাড্ডিটা, এই হাড্ডিকে বলে ফ্রন্টাল। মাথার এই দুই পাশে এই দুইটা আসছে তোমার প্যারাইটাল। কানের এইখানে টেম্পোরাল, একদম পিছনে অক্সিপিটাল। আর এই যে বেজ, হ্যাঁ, এই বেজের সামনের দিকে থাকে তোমার এথময়েড, আর পিছনের দিকে থাকে স্ফেনয়েড। ওকে, তাহলে এইগুলো আসলে তোমার করটিকার অস্থি, ক্লিয়ার। আর মুখমণ্ডলীয় অস্থি, এটা এইভাবে মনে রাখতে পারো, মামার জানালায় ভ্রমর পাই, মাদে ম্যাক্সিলা ম্যান্ডিবল, জানালা জাইকোম্যাটিক নেজাল ল্যাক্রিমাল, ভ্রমর দে ভোমার পাই প্যালেটাইন, আর ইনফিরিয়র নেজাল কঙ্কা। ওকে, ইনফিরিয়র নেজাল কঙ্কা। এখন
এখানে প্রশ্ন কি ছিল দেখো, কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি নয়? তাহলে এথময়েড, এটা তো আমাদের করটিকার অস্থি। স্টেপ অফ দিয়ে আমি মাত্রই বললাম, স্টেপ অফের যে ই এথময়েড। আর ওই যে মামার জানালায় ভ্রমর পাই, নেজাল, ওই যে জানালা ন দিয়ে নেজাল, মামা, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এগুলো তো সব মুখমণ্ডলীয় অস্থি। এবার খেয়াল করো, তরুণাস্থির প্রকারভেদ আছে। হায়ালিন তরুণাস্থির উদাহরণ নয়, স্বচ্ছ বা হায়ালিন। আচ্ছা, আমরা আগে অন্যান্য অপশনগুলো একটু খেয়াল করি। শ্বাসনালী, স্তন্যপায়ী নাক, এগুলো সবই স্বচ্ছ বা হায়ালিন। বাট ইউস্টিশিয়ান নালী, এটা স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। ইউস্টিশিয়ান নালী। এপিগ্লটিস, এক্সটার্নাল ইয়ার। ইউস্টিশিয়ান নালী ত্রিপলি দিয়ে মনে রাখবা, ত্রিপলি স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, এটা আমরা মনে রাখবো কি দিয়ে, ত্রিপলি। এক্সটার্নাল ইয়ার, এপিগ্লটিস, এক্সটার্নাল ইয়ার, এপিগ্লটিস, ইউস্টিশিয়ান নালী, এটা হচ্ছে স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। এরপর ক্যালসিফাইড থাকে আছে হিউমেরাস আর ফিমারের মস্তক, মানে ওই যে চুনময় তরুণাস্থি বা ক্যালসিফাইড, এটা থাকে হিউমেরাস আর ফিমারের মস্তকে। আর শ্বেততন্তুময়, এটা থেকে দুইটা কশেরুকার মাঝখানে থাকে, দুইটা কশেরুকার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা দুইটা কশেরুকার মাঝখানে কোন তরুণাস্থি বাদে, শ্বেততন্তুময়। এ বাদে সবই আমার স্বচ্ছ বা হায়ালিন। তাহলে আমার ওই কমগুলো পড়ে মনে রাখা ভালো। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো, এই যে এখানে স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, এটা পড়বা ত্রিপলি দিয়ে, এক্সটার্নাল ইয়ার, এপিগ্লটিস, ইউস্টিশিয়ান নালী। শ্বেততন্তুময়, এটা আমি কি বললাম, দুইটা কশেরুকার মাঝখানে, হ্যাঁ, দুইটা কশেরুকার মাঝখানে। আর চুনময় বা ক্যালসিফাইড, এটা হচ্ছে হিউমেরাস আর ফিমারের মস্তকে। এ বাদে বাকি সব আছে স্বচ্ছ বা হায়ালিন, এখন দেখো, এটা একটা কানের ছবি, হ্যাঁ, এটা কানের ছবি। কান থেকে যে প্রশ্নটা আসছে, দেখো কানের তিনটা অংশ, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। বহিকর্ণের তিনটা পার্ট, পিনা, কর্ণকুহর, কর্ণপট। মধ্যকর্ণের তিনটা পার্ট, কর্ণাস্থি, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তারপরে তোমার ইউস্টিশিয়ান নালী আছে, হ্যাঁ, দুইটা ছিদ্র আছে, ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডা। অন্তকর্ণের আবার কিছু অংশ আছে, কি অংশ আছে, তিনটা অর্ধবৃত্তাকার নালী আছে, ইউট্রিকুলাস আছে, তারপরে স্যাকুলাস আছে। আর এই যে দেখো, শামুকের ন্যায় পেঁচানো অংশটার নাম কি, ককলিয়া। এখন এই যে আমরা ককলিয়ার অংশটাই আমরা আসলে দেখতেছিলাম, এটা শামুকের ন্যায় পেঁচানো হলেও এটা 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমি একটু দেখাই, এটা আছে তোমার ফেনেস্ট্রা ওভালিস দিয়ে এটা ঢুকতেছে শব্দটা, হ্যাঁ, ঢুকে আবার এটা রোটান্ডাতে বেরোয় যাবে, হ্যাঁ। এবার দেখো, এটা 3টা প্রকোষ্ঠ, স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্প্যানি, 3টা প্রকোষ্ঠ, ভিএমটি। স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া আর স্কেলা টিম্প্যানি। এটা পেরিলিম দিয়ে পূর্ণ, এটা এন্ডোলিম দিয়ে পূর্ণ, এটাও পেরিলিম দিয়ে পূর্ণ। দেখো, এটার সাথে এটা কানেক্টেড না, তাহলে দেখো ভেস্টিবুলি আর টিম্প্যানি এটা পেরিলিম দিয়ে পূর্ণ হবে, কিন্তু মাঝখানে, হ্যাঁ, স্কেলা মিডিয়া এটা এন্ডোলিম দিয়ে পূর্ণ এবং এবং এই যে ঝিল্লিটার নাম, উপরের দিকে যে ঝিল্লিটা ভেস্টিবুলিয়ার মিডিয়া, এই ঝিল্লিটার নাম আছে রেসনার্স ঝিল্লি। কি ঝিল্লি? রেসনার্স ঝিল্লি। আর এই যে নিচের যে ঝিল্লিটা, এই নিচের ঝিল্লিটার নাম আসলে বেসিলারি ঝিল্লি। কি ঝিল্লি? বেসিলারি ঝিল্লি। এই বেসিলারি ঝিল্লিতে তোমার অর্গান অফ কর্টি থাকে। বেসিলারি ঝিল্লিতে কি থাকে? অর্গান অফ কর্টি। এই যেগুলা কি? অর্গান অফ কর্টি, যেটা মূল শ্রবণাঙ্গ। এই প্রশ্নটাই তোমার আসছে যে কোথায় গেল, কানের কোন অংশে অর্গান অফ কর্টি দেখা যায়? ককলিয়াতে, যেটা মাত্রই দেখালাম, ককলিয়াতে। ওকে, এর পরের প্রশ্ন আমরা খেয়াল করি একটু। চোখ থেকে চোখের অক্ষিগোলক, চোখের 2টা অংশ, অক্ষিগোলক আর আনুষঙ্গিক অংশ। অক্ষিগোলকের আবার 2টা অংশ, 3টা অংশ, স্থল, লেন্স, প্রকোষ্ঠ। স্থলের আবার 3টা অংশ আছে, স্ক্লেরা, করয়েড, রেটিনা। দেখো, স্থলের 3টা অংশ, সবার বাইরে স্ক্লেরা, মাঝে করয়েড, একদম ভিতরে রেটিনা। এখন দেখো, স্ক্লেরা সবার বাইরে, এটা সাদা অস্বচ্ছ তন্তুময়। স্ক্লেরা কেমন? সাদা অস্বচ্ছ তন্তুময়। বাট এই স্ক্লেরাটা যখন সামনের দিকে চলে আসে,
তখন এই পর্দাটা হয়ে যায় ষষ্ঠ। এই যে এখানকার এই যে সামনের দিকের এই যে হলুদ যে করে দিলাম, দাঁড়াও আমি একটু ক্লিন করে দিই। দেখো এই যে সামনের দিকে এই স্বচ্ছ পর্দাটা, স্ক্লেরা পিছনের দিকে সাদা অস্বচ্ছ তন্তুময়, বাট সামনের দিকে এই স্বচ্ছ পর্দাটার নাম কি? কর্নিয়া। কর্নিয়া, বুঝছো? সামনের দিকে স্বচ্ছ পর্দাটার নাম কি? কর্নিয়া। এটা এই কর্নিয়াতে কিন্তু রক্ত সরবরাহ নাই, কর্নিয়ার পুষ্টি দেয় অ্যাকুয়াস হিউমার। তবে সমস্যা হচ্ছে এই যে মাঝের যে লেয়ারটা, এই যে ডট 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 ডট, এই লেয়ারটার নাম আছে করয়েড। দেখো করয়েড কিন্তু স্ক্লেরার সাথে যুক্ত, এই পর্যন্তও কিন্তু করয়েড স্কেলারের সাথে যুক্ত। এই যে এই ডট 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 এটাই তো তোমার করয়েড স্কেলারের সাথে যুক্ত, বাট সামনের দিকে এটা কিন্তু এই যে স্কেলেরা বা কর্নিয়া সামনের দিকের এটা কিন্তু আর যুক্ত না, যুক্ত না। যে অংশটুকু যুক্ত না ওই অংশটুকু বলা হয় আইরিশ। এই একটা আইরিশ, এই একটা আইরিশ, দুই আইরিশের মাঝখানে থাকে পিউপিল, বুঝছো? আর এই যে একটা স্ফীত অংশ আছে যেটাকে বলে সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি আর লেন্স যুক্ত আছে কিছু তন্তু দিয়ে, এই তন্তুকে বলা হয় সাসপেনসরি লিগামেন্ট, সাসপেনসরি লিগামেন্ট। ওকে, এখন প্রশ্ন কি আছে আমরা একটু দেখি। করয়েড এর অংশ, করয়েডের অংশ কি কি? কর্নিয়া কি করয়েডের অংশ? না, কর্নিয়া তো তোমার স্ক্লেরার অংশ। স্ক্লেরার সামনের দিকে যে স্বচ্ছ হয়েছে, স্বচ্ছ পর্দাটার নাম আমরা বলছি কর্নিয়া। বাট আইরিশ পিউপিল এটা করয়েডের অংশ। আইরিশ পিউপিল, সিলিয়ারি বডি, সাসপেনসরি লিগামেন্ট এগুলো সবই করয়েডের অংশ। এর পরের প্রশ্ন আসছে থ্যালামাসের কাছ থেকে। থ্যালামাসের কাজ, আচ্ছা এগুলো আমাদের পড়ানো শেষ, আমরা আর এগুলাতে যাচ্ছি না। দেখো খেয়াল করো, থ্যালামাস, থ্যালামাস, থ্যালামাসের কাজ তুমি এভাবে মনে রাখতে পারো, টি প্রেস দিয়ে মনে রাখতে পারো। কিভাবে মনে রাখতে পারো? টি প্রেস, টি প্রেস দিয়ে মনে রাখতে পারো, টি প্রেস, টি প্রেস। গল্প দিয়েও মনে রাখা যায়, শর্টকাট দিয়েও মনে রাখা যায়। টি ফর থ্যালামাস, টি ফর টাচ, টি ফর থ্যালামাস, টি ফর টাচ। পি ফর পেইন, প্রেশার, পার্সোনালিটি, পি ফর পেইন, প্রেশার, পার্সোনালিটি। আর ফর রিলে স্টেশন, আর ফর রিলে স্টেশন। টি ফর থ্যালামাস, টি ফর টাচ, পি ফর পেইন, প্রেশার, পার্সোনালিটি। ওকে, আর ফর রিলে স্টেশন, ই ফর এনভায়রনমেন্ট বা পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তুলবে। এস, এস ফর স্লিপ মানে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে। আর আরেকটা আছে সামাজিক আচরণ, সামাজিক আচরণ, সোশ্যাল, সামাজিক আচরণ। ওকে, তাহলে এটা আসলে থ্যালামাসের কাজ। আমরা কীভাবে মনে রাখবো? টি প্রেস, টি ফর থ্যালামাস, টি ফর টাচ, টাচ মানে স্পর্শ। পি, পি ফর পেইন, প্রেশার, পার্সোনালিটি। তারপরে ই ফর এনভায়রনমেন্ট মানে পরিবেশ সম্পর্কে সতর্ক করে তুলবে। হ্যাঁ, আর দুইটা এস, একটা হচ্ছে তোমার ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে, আর একটা এস দিয়ে তোমার সামাজিক আচরণের প্রকাশ ঘটায়, সামাজিক আচরণের প্রকাশ ঘটায়। ওকে, দেখো তাহলে আমাদের এখানে ছিল মস্তিষ্কের কোন অংশ মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ, এটা থ্যালামাস। ওকে, এবার দেখো মস্তিষ্কের কোন অংশে অ্যাক্রোজোম থাকে, মস্তিষ্কের কোন অংশে অ্যাক্রোজোম থাকে? আচ্ছা, মস্তিষ্কের মাথা, দেখো মস্তিষ্কের মাথা, বোঝা গেছে? এই মাথার অধিকাংশ জায়গা জুড়ে নিউক্লিয়াস থাকে, মাথার উপরে অ্যাক্রোজোম থাকে, মাথার উপরে টুপির মতো কি থাকে? অ্যাক্রোজোম। এই মাথার উপরে টুপির মতো অ্যাক্রোজোম, এই অ্যাক্রোজোম তৈরি করে কে? গলগি বডি। অ্যাক্রোজোম কে তৈরি করে? গলগি বডি। এবং অ্যাক্রোজোম থেকে নিঃসৃত এনজাইমের নাম কি? হায়ালুরোনিডেজ। এটাও এমসিকিউতে আসতে পারে। অ্যাক্রোজোম থেকে নিঃসৃত এনজাইমের নাম কি? হায়ালুরোনিডেজ, হায়ালুরোনিডেজ। ওকে, আর একটা এমসিকিউ আছে, এটা একটু পড়াই দিই, যে লুটিনাইজিং হরমোন। হ্যাঁ, কি হরমোন? লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং হরমোন। হ্যাঁ, এটা অগ্রপিরিয়ড থেকে খরিত হয়। এই লুটিনাইজিং হরমোন আসলে লুট করে। আচ্ছা, এটা একটু আমি একটা আলাদা একটা স্লাইড নিয়ে পড়াই দিই। দেখো লুটিনাইজিং হরমোন কিভাবে কাজ করে। এই যে জরায়ু, হ্যাঁ, জরায়ুর এইখানে ডিম্বাশয়, এখানে ডিম্বাশয়, আর এটা হচ্ছে ফেলোপিয়ান নালী, ফেলোপিয়ান নালী, ফেলোপিয়ান নালী। এখন এই যে তোমার এটা ডিম্বাশয়, এই ডিম্বাশয়ের ভিতরে ফলিকল থাকে, এই ফলিকল থেকে ডিম্বাণু তৈরি হয়।
এখন এখন এই যে ডিমগুলা বা ডিম্বাণুগুলা বাইরে বের করে আনে লুটিনাইজিং হরমোন। কোন হরমোন বাইরে বের করে নিয়ে আসে? লুটিনাইজিং হরমোন। মনে করবা লুট করা বা চুরি করে নিয়ে আসা। কোথা থেকে চুরি করে? ডিম্বাশয়ের ভিতর থেকে। তাহলে লুটিনাইজিং হরমোন কি করে? ডিম্বাশয়ের ভিতর থেকে ডিম্বাণুকে বের করে নিয়ে আসে। বুঝছো? ডিম্বাশয়ের ভিতর থেকে ডিম্বাণুকে বের করে নিয়ে আসে কোন হরমোন? লুটিনাইজিং হরমোন। এই যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বাইরে বের করে নিয়ে আসা, এটাকে বলা হয় ডিম্বপাত। এটাকে কি বলা হয়? ডিম্বপাত বা ওভুলেশন। ওভুলেশন, ডিম্বপাত বা ওভুলেশন। তাহলে দেখো, ডিম্বপাত বা ওভুলেশন ঘটায় কোন হরমোন? লুটিনাইজিং হরমোন। খুবই গুরুত্বপূর্ণ কথা। ডিম্বপাত বা ওভুলেশন ঘটায় কোন হরমোন? লুটিনাইজিং হরমোন। ওকে, ডিম্বপাত বা ওভুলেশন ঘটায় কোন হরমোন? লুটিনাইজিং হরমোন, যেটা ডিম্বাশয় থেকে ডিম্বাণুকে বাইরে বের করে নিয়ে আসবে। ডিম্বাশয় থেকে ডিম্বাণুকে বাইরে বের করে নিয়ে আসবে। ওকে, এখন দেখো, এখন এই যে ডিম্বাশয় বাদে, মানে ডিম্বাণু বাদে যে ডিম্বাশয়টা থাকবে, এখন যেহেতু বাইরে বের করে নিয়ে গেছে, এখন এখন এই যে যে ডিম্বাশয়, ফাঁকা ডিম্বাশয়, এটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। এটাকে কি বলা হয়? কর্পাস লুটিয়াম। এই প্রশ্নটা আসতে পারে, কর্পাস লুটিয়াম গঠন করে কোন হরমোন? তাহলে উত্তর হবে লুটিনাইজিং হরমোন। কর্পাস লুটিয়াম গঠন করে কোন হরমোন? লুটিনাইজিং হরমোন। ডিম্বপাত বা ওভুলেশন ঘটায় কোন হরমোন? লুটিনাইজিং হরমোন। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো, শুক্রাণুর কোন অংশে অ্যাক্রোজোম গঠিত হয়? মাথায়, আমরা অলরেডি পারি। কোন হরমোনের প্রভাবে ডিম্বপাত ঘটে? লুটিনাইজিং হরমোনের প্রভাবে। আর নিষেকের কত সপ্তাহ পরে মানবদের প্লাসেন্টা গঠিত হয়? 12 সপ্তাহ। আর 8 সপ্তাহ বয়সের ভ্রূণকে বলা হয় ফিটাস। 8 সপ্তাহ বয়সের ভ্রূণকে বলবো ফিটাস। আর প্লাসেন্টা তৈরি হয় 12 সপ্তাহ বয়সে। প্লাসেন্টা তৈরি হয় 12 সপ্তাহ বয়সে। আশা করি আমি যথেষ্ট সুন্দর করে তোমাদের এমসিকিউগুলো বোঝাতে সক্ষম হয়েছি। ওকে, এই আর কি। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আর কেউ যদি এইচএসসি 26 ব্যাচ, আমি সামনে বায়োলজি ফাইনাল যে রিভিশন প্রোগ্রাম এবং প্রি মেডিকেল প্রোগ্রাম চলতেছে, তোমরা অবশ্যই যারা করতে চাও আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করবে। হ্যাঁ, কারণ আমার সাথে আমার অলরেডি যে টাইম শিডিউল প্রায় ফিল আপ হয়ে যাচ্ছে। যদি তোমরা কেউ আগ্রহী থাকো, খুব দ্রুত যোগাযোগ করবে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।